প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবিএ অনার্স প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ওমর গনি এমইএস কলেজ, চট্টগ্রাম। আমাদের আজকের অধ্যায় হচ্ছে 10। আজকের অধ্যায় হচ্ছে চ্যাপ্টার 10। তোমরা এখানে দেখবে চ্যাপ্টার 10-এর হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ। তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে রেশিও অ্যানালাইসিস বা অনুপাত বিশ্লেষণ করেছ। সেখানেও কিন্তু একই রকমের মোটামুটি অবস্থা ছিল। এখানে নাম দেওয়া হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। এটা মূলত আর্থিক বিবরণী বিশ্লেষণে উপযুক্ত, কেননা হিসাবপত্রের শেষে, বছর শেষে ব্যবসায়ের আর্থিক অবস্থার বিবরণীগুলো একটার সাথে একটা কম্পেয়ার, এক প্রতিষ্ঠানের সাথে অন্য প্রতিষ্ঠানের সম্পর্ক কম্পেয়ার বা তুলনা করা হলো এর আর্থিক বিবরণীর মূল বিশ্লেষণের মূল বিষয়বস্তু। যাই হোক, আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ চ্যাপ্টারে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে আর্থিক বিশ্লেষণের সংজ্ঞা। আর্থিক বিশ্লেষণ কাকে বলে? বিভিন্ন আর্থিক বিবরণী ও প্রতিবেদনের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনের মাধ্যমে একটি ফার্মের আর্থিক সবলতা ও দুর্বলতা পরিমাপ করার প্রক্রিয়াকে আর্থিক বিশ্লেষণ বলে। এখানে প্রথমে যেটা বলা আছে, বিভিন্ন আর্থিক বিবরণী ও প্রতিবেদনের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনের মাধ্যমে বিভিন্ন আর্থিক বিবরণী ও প্রতিবেদনের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে একটি ফার্মের আর্থিক সবলতা ও দুর্বলতা পরিমাপ করা প্রক্রিয়াকে আর্থিক বিশ্লেষণ বলে। এ ধরনের বিশ্লেষণের মাধ্যমে কোম্পানি স্বয়ং, এর বিনিয়োগকারীরা, পাওনাদারগণ, সরকার এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট পক্ষসমূহ নানাভাবে উপকৃত হয়ে থাকে। তাহলে আর্থিক বিশ্লেষণের সংজ্ঞা এবং এই বিশ্লেষণের দ্বারা কারা উপকৃত হতে পারে সেটা সম্পর্কে আমরা এখন এখানে জানলাম। তোমরা জানো, এই আর্থিক বিবরণী বা আর্থিক বিশ্লেষণের মাধ্যমে কোম্পানির এবং এক কোম্পানি বা আরেক কোম্পানির সাথে তুলনা করা যায়, এবং এই আর্থিক বিশ্লেষণের ব্যবহারী কারা সেই সম্পর্কে আমরা এখন জানব। আর্থিক বিশ্লেষণের ব্যবহারকারী হচ্ছে 1 নম্বর শেয়ার হোল্ডার। যেহেতু আমরা এখানে কোম্পানি বলতে বিশেষ করে পাবলিক লিমিটেড কোম্পানি, লিস্টেড কোম্পানি, 94 সালের কোম্পানি আইন দ্বারা যে সমস্ত কোম্পানি পরিচালিত হয় সেগুলোকে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি বা কোম্পানি বলে থাকি। তাইলে এখানে শেয়ার, তোমরা জানো, শেয়ার হোল্ডার বলতে পাবলিক লিমিটেড কোম্পানি, যেগুলো ওরাই শেয়ার বিক্রি করে এবং সেখানে শেয়ার হোল্ডারদের স্বার্থ সংশ্লিষ্ট থাকে। তাহলে আর্থিক বিশ্লেষণের ব্যবহারকারী প্রথমে এখানে বলা হয়েছে শেয়ার হোল্ডার। তো শেয়ার হোল্ডাররা আর্থিক বিবরণীর বিশ্লেষণের মাধ্যমে কি জানবে? কোম্পানির বিভিন্ন অবস্থা সম্পর্কে জেনেই শেয়ারে ইনভেস্ট করবে, বিনিয়োগ করবে। তারপর 2 নম্বর হচ্ছে ঋণপত্রের মালিক। কোম্পানি, যে কোনো কোম্পানি ঋণ নিয়েও থাকে, ঋণ দিয়েও থাকে। তাইলে বিশেষ করে যারা কোম্পানিকে ঋণ দেয়, ওরা কোম্পানির প্রকৃত অবস্থা যাচাই বাছাই করে তারপরে ঋণ দিবে। সেই জন্য এরা মূল ব্যবহারকারী, এরাই গুরুত্বের সাথে এদেরকে চিন্তা করতে হবে। তারপরে ব্যবস্থাপক, ম্যানেজার। এখন ব্যবস্থাপক তো বিভিন্নভাবে হইতে হবে, কোম্পানির ব্যবস্থাপক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, অর্থাৎ এগুলো যাচাই বাছাই ব্যবস্থাপক করবে। আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে কোম্পানির প্রকৃত অবস্থা যাচাই বাছাই করে ঋণ দিবে। তারপরে হচ্ছে সম্ভাব্য বিনিয়োগকারী। এরপরে হচ্ছে 6 হচ্ছে
স্টক এক্সচেঞ্জ, পুঁজি বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা ডিসিএসই, একটা ডিএসই, বিএসইসি, স্টক এক্সচেঞ্জকে আমরা বিএসইসি, আমি এটা সম্পর্কে বিভিন্ন জায়গায় আলোচনা করেছিলাম। বিএসইসি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা আমরা এখানে যেটা স্টক এক্সচেঞ্জ সম্পর্কে বলা হয়েছে। তাইলে তারপরে 7 নম্বরে অর্থনীতিবিদ এবং গবেষক, 8 নম্বর হচ্ছে বিনিয়োগ বিশ্লেষণ, 9 হচ্ছে গুরুত্বপূর্ণ ক্রেতা। এখন যে কোনো কোম্পানির উৎপাদিত পণ্য প্রোডাক্ট আইটেম, ক্রেতা তো অনেক রকমের থাকে, ছোটখাটো বড় ক্রেতা যারা, তাদেরকে গুরুত্বপূর্ণ ক্রেতা বলা হয়েছে। ওরা কোম্পানির অবস্থা বুঝে শুনে তারপরে ওদের থেকে মাল ক্রয় বা বিক্রয় করবে। তারপরে হচ্ছে সবশেষ হলো আয়কর কর্তৃপক্ষ। তোমরা জানো, কোম্পানির হিসাব রক্ষণ যদি সঠিকভাবে না হয়, কোম্পানির আর্থিক অবস্থা যদি ভালো না হয়, এখানে আয়কর কর্তৃপক্ষ এটার সাথে সংশ্লিষ্ট, বিশেষভাবে ওতপ্রোতভাবে জড়িত। কারণ হিসাবে যদি ফাঁকি দিয়ে থাকে এবং সঠিক হিসাব যদি প্রদর্শন না করে, তখন সরকার তার ট্যাক্স থেকে বঞ্চিত হয়। সেই জন্য আয়কর কর্তৃপক্ষ এটা মূল ব্যবহারকারী। তাইলে আমরা আর্থিক বিশ্লেষণের ব্যবহারকারী কারা সেটা সম্পর্কে আমরা জানলাম। আমি আরেকবার বলতেছি, 1 নম্বর শেয়ার হোল্ডার, 2 ঋণপত্রের মালিক, 3 হচ্ছে ব্যবস্থাপক, 4 আর্থিক প্রতিষ্ঠান, 5 সম্ভাব্য বিনিয়োগকারী, 6 স্টক এক্সচেঞ্জ, 7 অর্থনীতিবিদ এবং গবেষক, 8 বিনিয়োগ বিশ্লেষণ, তারপরে 9 হচ্ছে গুরুত্বপূর্ণ ক্রেতা, 10 আয়কর কর্তৃপক্ষ। তাইলে এইগুলা তোমরা জানো, আমাদের যেহেতু অনার্সে পার্ট 2 এর মধ্যে ছোট ছোট থিওরিটিক্যাল প্রশ্ন থাকতে পারে। তাহলে তোমরা এগুলার সম্পর্কে থিওরিটিক্যাল প্রশ্নগুলো যদি আলোচনা করে নিতে পারো, এখান থেকে প্রশ্ন থাকতে পারে, তোমার জন্য কাজে লাগবে। এরপর আসি আমরা অনুপাত বিশ্লেষণ। আর্থিক বিশ্লেষণের সাথে অনুপাত বিশ্লেষণ জড়িত, সেই জন্য এখন অনুপাত বিশ্লেষণ সম্পর্কে আমি আলাপ করব। অনুপাত বিশ্লেষণ কি সেটা আমি একটু আলোচনা করতেছি। অনুপাত বিশ্লেষণ বলতে দুটি প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্কের সংখ্যাগত প্রকাশকে বোঝায়। অনুপাত বিশ্লেষণ বলতে দুটি প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্কের সংখ্যাগত প্রকাশকে বোঝায়। এ সংখ্যার তুলনা একাধিক বছরের মধ্যে, একাধিক প্রতিষ্ঠানের মধ্যে বা নির্দিষ্ট একটি মানের সাথে তুলনা করা হয়। একাধিক বছর, একাধিক প্রতিষ্ঠান বা নির্দিষ্ট একটি প্রোডাক্ট বা মানের সাথে তুলনা করা হয়। যেমন দুটি কোম্পানির উৎপাদিত আইসক্রিমের সাথে তুলনা করা। উৎপাদিত পণ্য, তুমি যে কোনো দুইটি কোম্পানির সাথে তুলনা করলে বুঝবা কোন কোম্পানির উৎপাদিত পণ্যটা ভালো। তাহলে আমরা অনুপাত বিশ্লেষণ কাকে বলে সেটা আমরা জানলাম। এখন আসো অনুপাতের সম্পর্কে আমরা আলোচনা করব। অনুপাত বিশ্লেষণ কাকে বলে সেটা জানলাম। এটা হচ্ছে অনুপাতের প্রকারভেদ। অনুপাত, অনেকগুলো অনুপাতের সম্পর্কে আমাদের বইতে অধ্যায়ে আলোচনা আছে। এক্ষেত্রে অনুপাতগুলোকে গুচ্ছভাবে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে তারল্য অনুপাত, তারপরে মূলধন কাঠামো অনুপাত, এরপর হচ্ছে মুনাফা অর্জন সূচক অনুপাত। মূলধন কাঠামো অনুপাত হচ্ছে লিকুইডিটি রেশিও, মূলধন কাঠামো ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও, এরপরে মুনাফা অর্জন সূচক অনুপাত, প্রবাবিলিটি রেশিও, তারপর প্রফিটেবিলিটি রেশিও এটা বলা হয়। তারপরে টার্নওভার অথবা দক্ষতা অনুপাত, অ্যাক্টিভিটি অথবা টার্নওভার অথবা ইফিসিয়েন্সি রেশিও। তারপরে হচ্ছে বাজার অনুপাত। বাজার অনুপাত কি রকম?
বাজার অনুপাতের মধ্যে মার্কেট রেশিও যেটা আর্নিং, এই তারপরে ডিভিডেন্ড এবং পি রেশিও, আর্নিং এর ডিভিডেন্ড এবং পি রেশিও, এবং আর্নিং অর্থাৎ কোম্পানির আর্নিং কীরকম, ডিভিডেন্ড বছর বছর কোম্পানি কীরকম লভ্যাংশ বা ডিভিডেন্ড দিচ্ছে, এবং পিই প্রাইস আর্নিং রেশিও কীরকম, সেগুলাই এখানে বলা আছে। তাহলে এইরকম আমাদের যেমন তারল্য অনুপাত সম্পর্কে বলেছি, তারল্য অনুপাত মধ্যে এগুলাকে আবার অনেকগুলো আছে। কোনগুলো তারল্য অনুপাত? লিকুইডিটি রেশিও, লিকুইডিটি রেশিওর মধ্যে প্রথমে কারেন্ট রেশিও, চলতি অনুপাত, অ্যাসিড টেস্ট অথবা কুইক রেশিও, এবং অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও। এভাবে অনুপাতগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে এবং প্রতিটি অনুপাতের সূত্র দেওয়া আছে। আমাদের ওই সূত্রগুলো মুখস্থ করতে হবে, তারপরে আদর্শ মান কার কত সেটা মুখস্থ করতে হবে, এবং সেই মোতাবেক আমাদেরকে অঙ্ক করতে হবে। তাইলে আমাদের এখান থেকে আমরা কি জানলাম? আমরা জানলাম আর্থিক অধ্যায়ের নাম ছিল আর্থিক বিবরণী বিশ্লেষণ, সেটা জানলাম। আর্থিক বিশ্লেষণের ব্যবহারকারী কারা জানলাম। তারপরে আসছি আমরা অনুপাত বিশ্লেষণ কাকে বলে জানলাম, এবং বিভিন্ন অনুপাতের নাম সম্পর্কে আমরা জানলাম। তাহলে এই অনুপাতগুলো আমাদের অনলাইন ক্লাসের সময় সীমিত থাকে, সেজন্য বেশি কিছু আলোচনা করার সুযোগ আমরা পাচ্ছি না। তোমাদের এই অনুপাতগুলো সম্পর্কে তোমরা বই থেকে পড়ে নিবে, তারপরে তোমরা পরীক্ষার জন্য সামনে প্রস্তুতি নিতে থাকো। কারণ আমরা যেহেতু বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে এবং কোন পর্যায়ে যায় এই ভাইরাসের নিয়ন্ত্রণে আসবে সেটা আমরা তো কেউ জানি না। আমাদের সচেতন হওয়া জরুরি প্রয়োজন, এবং সচেতন থেকে আমরা আমাদের লেখাপড়া বা পাঠ্যসূচির প্রতি মনোযোগী থাকব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি।